ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না, ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না। মুখ্যমন্ত্রী তিনি জানেন যে তিনি ডিক্টেটরশিপ চালালেও কেউ কিছু করতে পারবে না, কারণ তিনি পুলিশ মন্ত্রী। 21শে জুলাই তো পুরো শেষ, 21শে জুলাইয়ের তো কোনো কনসেপ্ট নেই। 21শে জুলাই কি হয়? একটা শোকের আবহ, সেখানে শিল্পীরা গান করছে, নাচ করছে, সেখানে সিনেমা আর্টিস্টরা এসে সেখানে বড় বড় বক্তৃতা দিচ্ছে। হোয়াট ইজ 21শে জুলাই? তাহলে 21শে জুলাই করার দরকার কি? ইডি সিবিআই করে এত বেশি চাপ সৃষ্টি করতে যেন তাদের নেতারা একদম ওয়াশিং মেশিন, যাদের নামে কেস এদিকে চলে আসলে এই কেস বন্ধ, আর ওদিকে থাকলে ইডি সিবিআই দিয়ে পিক আপ। বিমল গুরুং তো একটা খুনি, বিমল গুরুং একটা পুলিশ অফিসারকে খুন করিয়েছিল। আমি আমার মুখ্যমন্ত্রীর সাথে একমত, আমার রাজ্যকে, আমার রাজ্যের মানুষকে দুভাগ কেন, কোনো ভাগই আমরা হতে দেব না। দাদা, এখন খুব বেশি চলছে বাংলা ভাগের একটা গল্প চলছে এই রাজ্যে, এবং বিরোধী মানে অন্যান্য রাজ্য থেকেও একটা দাবি করা হচ্ছে। যেমন নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে তিনি কিন্তু একেবারে স্পষ্টতই বললেন এই বাংলার 2টি জেলা এবং বিহারের 3টি জেলা নিয়ে একবারে বঙ্গ ভাগ করে যদি কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য। এর পাশাপাশি এই রাজ্যেও কিন্তু বারে বারে বঙ্গ ভাগের একটা কথা উঠেছে। সে জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় আগামী সোমবার তৃণমূলের তরফ থেকে বিরোধী প্রস্তাব আনা হচ্ছে, কিভাবে দেখছেন? না, আমি প্রথমত হচ্ছে যে আমি তৃণমূলের কোনো প্রতিনিধি নই, সুতরাং তৃণমূলের তরফে কি প্রস্তাব আনা হচ্ছে এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। বরং বলতে পারেন যে তৃণমূল বলুন, বিজেপি বলুন, কেউ কোনো অন্যায় করলে আইনজীবী হিসেবে প্রতিবাদ করা ও মামলা করা, এটা আমার কাজ। প্রথমত একটা কথা বলি, বিজেপির এই ইস্যুকে আমি সমর্থন করি না। আমার বাংলাকে আমি শ্রদ্ধা করি, আমার বাংলাকে আমি ভালোবাসি, আমার বাংলার প্রতিটি মানুষ তারা প্রত্যেকে আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমার বাংলার এক কণা এক অংশ ভেঙে কেন্দ্রশাসিত বা অন্য কোনো রাজ্যের অংশ হয়ে যাক, এটা আমি চাই না। কিন্তু রাজনৈতিকভাবে এটাকে যদি আপনি বিচার করেন, পরিষ্কার আমি বলে দিচ্ছি, এখানে তৃণমূল যতই লাফাক, এই জায়গাটা আটকে রাখা তৃণমূলের পক্ষে অনেক কঠিন কাজ হবে। তার কারণ হচ্ছে যে তৃণমূলের ওই জায়গাটায় তৃণমূলের ভোট নেই। কিন্তু এখানে আবার একটা ব্যাপারও হতে পারে। দেখুন, প্রস্তাব আনা আর প্রস্তাবে সম্মতি দেওয়া, এই দুটোর মধ্যেও কিন্তু বিস্তর ফারাক রয়েছে। প্রথমত হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই, এই যে লোকটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে, মানে কি একজন রাজনৈতিক ফিগার, ঠিক আছে, সে যদি খুনিও হয়, আজকে কিন্তু রাজনীতি করছে বলে, প্রথমত হচ্ছে এই বিমল গুরুং তো একটা খুনি, বিমল গুরুং একটা পুলিশ অফিসারকে খুন করিয়েছিল। আজকে বিমল গুরুংকে এত গুরুত্ব দিয়ে একটা জিটিএ প্রধান না ভিটিএ প্রধান কি বলা হয়, আমি মনে করি যে ও তো একটা মানে মাফিয়া প্রধান, ওকে আগে জেলে ঢোকানো উচিত, তারপরে এই বিষয়ে কথা বলা উচিত। এক, দ্বিতীয় হচ্ছে যে বাংলা ভাগের যে বিষয়টা, এটা তৃণমূলের কাছে অত্যন্ত কঠিন বিষয়। কারণ বিজেপির একটা কথা আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, দক্ষিণের দিকে যেখানে তৃণমূলের হ্রাস বেশি এবং যেখানে মমতা ব্যানার্জির বাসস্থান, বাড়ি কলকাতা বা এই দক্ষিণে সাউথটা, মোটামুটি মুর্শিদাবাদ থেকে এই দিকে বিজেপির দাঁত ফোটানো খুবই কঠিন, পারছে না, এবং ভবিষ্যতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু কন্টেম্পোরারি যদি আপনি উত্তরবঙ্গ দেখেন, সেখানে বিজেপির একটা বিশাল ভালো ভোট রয়েছে। ভাগটা কিন্তু অনেক দিন ধরেই জিটিএ প্রধান বা এরা চেয়েছিল, গোর্খা জনমুক্তি মোর্চা চেয়েছিল, তারা চিন্তা ভাবনা করেছে এবং তারা গোর্খাল্যান্ডের জন্য, আপনি যদি আজও দার্জিলিং হোক, কালিম্পং হোক, লাভা হোক, থিম্পু হোক বা শিলিগুড়িরও বেশ কিছুটা দূরে, মানে যেটা একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি স্টেশন ওই দিকটা নয়, ওখান থেকে আরও যদি 10 কিলোমিটার হিলকাট রোডের দিকে যান, কোনো দোকানে, কোনো ধাবায়, কোনো রেস্টুরেন্টে, কোনো মানে কি বলবো পেট্রোল পাম্পে, সেখানে আপনি মানে জিটিএর পতাকা দেখতে পাবেন বা জিটিএর সিম্বল আপনি দেখতে পাবেন, রাস্তার পাশেও আপনি দেখতে পাবেন। সুতরাং ওরা কিন্তু চাইছে গোর্খা জনমুক্তি মোর্চা, সুতরাং ওরা আবার বিহারের সঙ্গে এটা মানবে কিনা এটা আমি জানি না, যদিও এটা এখন একটা হট ইস্যু। কারণ আমার মনে হয়েছে যে বিজেপি যখন অন্য দিক থেকে কোনোভাবে ডাউন করতে পারছে না তৃণমূলকে, সেই দিক থেকে বিচার করলে ওরা দেখলো যে এরকম একটা ইস্যু রয়েছে। কিন্তু আমি বাংলা ভাগের বিরোধী, আমি মনে করি যে বাংলা কখনোই ভাগ হওয়া উচিত নয়। এই বিষয়ে যদি আমি বলেন যে তৃণমূলপন্থী, হ্যাঁ আমি তৃণমূলপন্থী, অন্তত এই বিষয়টায় আমি আমার মুখ্যমন্ত্রীর সাথে একমত। আমার রাজ্যকে, আমার রাজ্যের মানুষকে দুভাগ কেন, কোনো ভাগই আমরা হতে দেব না, আমরা চাই না। আমার বাংলা যেরকম ছিল সেরকম থাকবে এবং আমার বাংলার প্রতিটা মানুষের সম্মান এবং আমার বাংলার প্রতিটা মানুষের ভালোবাসা। আমার বাংলা আজকে এই নামখানা, এই ধরুন এই বঙ্গোপসাগর থেকে শুরু করে ওইখানে সেই দার্জিলিং কাঞ্চনজঙ্ঘার মাথা অবধি যতটা ছিল ততটাই আমার বাংলা ভবিষ্যতে থাকুক, আমি এটাই কামনা করব। রোহিঙ্গাদের অনুপ্রবেশ যেটা ঘটছে, যেখানে আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটে চলেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসন একেবারে চুপ। ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে
দুটো ব্যাপার আছে। প্রথমত হচ্ছে যে আপনি কি ওটা লক্ষ্য করেছিলেন যে এরা একটা ইস্যু পেয়ে গেছিলো বাংলাদেশে যখন গণ্ডগোলটা হয়েছিল, কিন্তু 21শে জুলাই মুখ্যমন্ত্রী কি বললেন? তিনি বললেন বাংলাদেশ থেকে কেউ এলে স্বাগত। সুতরাং তাদের একটা কি বলবো আমি, তাদের একটা সহমর্মিতা রয়েছে, অথচ এটা কিন্তু বাংলার কোনো ইস্যুই নয়। কিন্তু পাশাপাশি আপনাকে সমস্ত জিনিস বিচার, বুদ্ধি, তথ্য এবং বাস্তবতা দিয়ে বিচার করতে হবে, ঠিক আছে? কারোর দিকে ঝোল না টেনে আমি যদি নিরপেক্ষভাবে কথা বলি, বৈদেশিক সম্পর্ক বা একটা দেশ থেকে, বাংলাদেশ থেকে একজন ব্যক্তিকে আমার দেশে আসতে হলে তার লাগে পাসপোর্ট, ভিসা। এগুলো কারা দেয়? কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকার, তার প্রত্যেকটা চেকপোস্টে কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের লোকজন পাসপোর্ট অফিসে বসে আছে পাসপোর্ট এবং কাগজপত্র চেক করার জন্য। তাহলে তারা কি ঘুষ নিয়ে তাদেরকে ঢোকাচ্ছে? তাহলে কি কেন্দ্রীয় সরকার নিজেদেরকে সাধু মনে করে শুধুমাত্র দায়টা রাজ্য সরকারের ওপরে চাপাচ্ছে? তাহলে তো ওই 18 থেকে 12 হয়েছে, 77 থেকে 27 হবে 26-এ। যতই আপনি আপনার চ্যানেল সাপোর্ট করুক কেন্দ্রীয় সরকারকে বা অন্য কাউকে, মানুষ কিন্তু সাপোর্ট করবে না, পরিষ্কার কথা। দোষটা দোষ হিসাবে দেখতে হবে। কেন্দ্রীয় সরকার কি করছিল? ঘুমাচ্ছিল। কেন্দ্রীয় সরকার যখন গরু পাচার হয়েছিল কি করছিল? ঘুমাচ্ছিল। কয়লা পাচার যখন হয়েছিল টাকাটা কার মাধ্যমে লেনদেন হয়েছিল? হাওলায় যখন টাকা যায় কার মাধ্যমে লেনদেন হয়? সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারের লোকরা জানে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও জড়িত, কেন্দ্রীয় সরকারের লোকজন জড়িত। কিন্তু সিবিআই ইডির ওপর চাপ দিয়ে শুধু রাজ্য সরকারের দিকে আঙুলটা ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকার অন্যায় করছে, কেন্দ্রীয় সরকারও অন্যায় করছে। তাদের অন্যায়টা কেন দেখা হচ্ছে না? কেন নারদা মামলায় তাকে টাকা নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে, কেন তাকে জেলে ভরা হচ্ছে না? কেন ওয়াশিং মেশিন সে বিজেপি করছে বলে? নিশীথ প্রামাণিক অত বড় একটা চোর, বিজেপিতে এসে অর্জুন সিং, ওর থেকে বড় চোর কেউ নেই। এই হাইকোর্টে অর্জুন সিংয়ের নামে অন্তত 100টা মামলা রয়েছে। পোস্ট অফিস পর্যন্ত তহবিল কেন্দ্রীয় সরকারের অধীনে, পোস্ট অফিসে পর্যন্ত সে ডাকাতি করিয়েছে, চিটিং করিয়েছে, সেই অভিযোগ রয়েছে। কোথায় কি হয়েছে? অর্জুন সিংয়ের নামে কতগুলো মার্ডার কেস রয়েছে, কেন তদন্ত হয় না সেই জায়গাগুলোয়? শুধুমাত্র বিজেপি করার জন্য। কেন্দ্রীয় সরকার নিজেদেরকে মনে করছে তারা একদম সব থেকে ভালো। এই জিনিস যতদিন থাকবে ততদিন আপনি জানবেন এই চাপানোতর চলবে, আর রাজ্যের মানুষেরও কোনো উন্নতি হবে না। আর এই ঝগড়াঝাঁটি, অশান্তি, এই জিনিস আপনি বিধানসভায় দেখতে পাবেন, লোকসভার ভোটে দেখতে পাবেন, কিন্তু ভোট বাক্স বিজেপির কিন্তু কমতে থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কি এরকমভাবে কোনো রকম মন্তব্য করা উচিত যে তিনি স্বাগত জানাচ্ছেন, যদি কেউ দরজায় কড়া নাড়ে তাহলে তাদেরকে স্বাগত? এই বাংলাদেশে একটা অগ্নিগর্ভ সিচুয়েশন বা পরিস্থিতি ছিল সেই সময়, একটা রাজ্যের হ্যাঁ, এটা তিনি ভুল করছেন। কিন্তু আপনারা কেন একটা জিনিস বুঝতে পারছেন না? দেখুন, অতীতের কথাগুলো আপনারা ভুলে যেতে পারেন। আপনারা সাংবাদিক, অতীত থেকে বর্তমান সব কিছু নিয়ে চলতে হয়। মমতা ব্যানার্জি আজ থেকে 11 বছর আগে একটা কথা বলেছিলেন যে সিপিএম আমাকে স্ট্র্যাটেজি শিখিয়েছে। আরে এই জিনিসটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। যখন বাংলাদেশ থেকে এসেছিল সাধারণ মানুষরা, যখন সেখানে স্থান না পেয়ে, ঠিক আছে, রিহ্যাবিলিটেশন প্রসেস, কেন্দ্রীয় সরকারের প্রসেস, সেইটা তো এই রাজ্যই দেখিয়েছিল, এবং তখন তো সিপিএম নেতারা এটাকে সাপোর্ট করেছিল। আজকে তখন তো কেউ আঙুল তোলেনি। তাহলে সেই জিনিস আজকে 34 বছর আগে সিপিএম নেতারা যদি সাপোর্ট করে থাকে, আজকে মুখ্যমন্ত্রী বলেছে আমি মনে করি না কোনো অন্যায় করেছে। হ্যাঁ, ওইভাবে বলাটা উচিত হয়নি, এটা বাংলাদেশকেও হার্ট করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও এটা নিয়ে কথা বলেছেন। কিন্তু যে ভাষায় তিনি বলেছেন সেই ভাষাটাকে আমি সমর্থন করি না, কারণ ওনার ভাষার মধ্যে একটা জাতিগত ব্যাপার রয়েছে, সেইটাকে উনি হচ্ছেন যে সংখ্যালঘু টঘু ইত্যাদি অনেক ব্যাপার রয়েছে, আমি সেইটাকে সমর্থন করি না। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী তার 21শে জুলাইয়ের তো কোনো এজেন্ডা থাকে না। 21শে জুলাই কি সেটা মানে তৃণমূলের অর্ধেক লোক যায় না, লোকরা আসে ডিমবাত খেতে, এখানে কলকাতা ঘুরতে আসে। আপনি দেখবেন সেদিন ওই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া আর সায়েন্স সিটিতে বলে রেকর্ড টিকিট বিক্রি হয়, আরও কয়েকটা জায়গায় হয়, সেগুলো আমি নাম আর নিলাম না, আপনারা জানেন। যাই হোক, মানে সেখানে লোকের আনাগোনা দেখা যায়। তো আমি একটা কথা বলতে চাইছি যে 21শে জুলাইয়ের জায়গাটা ভুলে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে বছরে একটা করে মানে মিটিং ডেট হয়, সেই ডেটে তৃণমূল সবাইকে ঝালাই করে নেয় যে লোকজন আসবে, আমার সঙ্গে কতগুলো লোক রয়েছে। কিন্তু দেখুন একটা কথা, আমি আপনাকে একটা কথা বলছি, মুখ্যমন্ত্রী ভুল করেছেন, মুখ্যমন্ত্রী এই খারাপ বলেছেন, আমি আজকে বললাম, আপনারা দেখালেন, এতে কি মুখ্যমন্ত্রী কোনো এফেক্ট পড়বে? আদৌ কিছু হবে? মুখ্যমন্ত্রীর কিছুই হবে না। কারণ আমি আপনাকে বলছি, দুর্নীতির সঙ্গে যেভাবে মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা জড়িত রয়েছে, সেখানে তৃণমূলের পুরো
মন্ত্রিত্ব যদি ভেতরে চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভেতরে যাবে না বিজেপির সঙ্গে চরম সেটিংয়ে। সুতরাং মুখ্যমন্ত্রী জানে আমি মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে কোনো দলের ক্ষমতা নেই আমাকে সরানোর। আমি যদি দাঁড়িয়ে গুলিও করিয়ে দিই কিছু হবে না, আমি যা বলবো কেউ কিছু করতে পারবে না। কোনো পুলিশের বাবার ক্ষমতা নেই আমার এগেনস্টে এফআইআর করবে, আমি নিজে পুলিশ মন্ত্রী। সেই জন্য তিনি ডিক্টেটরশিপ দেখাচ্ছেন। এইটা পুরো পরিষ্কার। আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারছি, আমি আমার সেন্স থেকে আমি যেটুকু বুঝি, আমার তাতে এইটাই মনে হয়েছে যে তিনি যেভাবে বলেছেন, তিনি কি করেছেন, তিনি তো কোনো তিনি তো 21শে জুলাইকে পুরো একদম মাটিতে মিশিয়ে দিয়েছেন। তারই দলের এটা একটা কর্মসূচি ছিল 21শে জুলাইয়ের জন্য যারা গুলি চালিয়েছিল বা যারা সেভ করতে গিয়ে করেছিল, সেই পুলিশ অফিসারগুলো তাদের কেস চলছে, তারা এখনও তাদের চাকরি ফিরে পায়নি, অনেকে পেনশন পায় না। সেইগুলো মুখ্যমন্ত্রীকে তারা দরবার করেছে, মুখ্যমন্ত্রী সেই জায়গায় নিশ্চুপ। অথচ 21শে জুলাই যে পুলিশ অফিসার বা যাদের নির্দেশে গুলি চালানো হয়েছিল সেই লোকগুলো এই মন্ত্রিসভার প্রথম দিকে মুখ হচ্ছে রাখতে হবে। আপনি যেমন 21শে জুলাইয়ের কথা বলছেন, ঠিক সেই রকমই আবার পার্টি লাইনের বাইরে গিয়ে, প্রধানমন্ত্রীর স্লোগানের বাইরে গিয়ে বিরোধী দলনেতা যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ আর চাই না, जो हमारा साथ वो हमके साथ, ও নাকি একটা উনি এই ধরনের কথাবার্তা বলেছিলেন। এটাও তো বলা উচিত নয়, একজন বিরোধী দলনেতা তিনি। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে বিজেপি তারা আমার রাজ্যে তারা বলছে যে তারা বিরোধী পার্টি, তাদের আপনি একটা কথা বলুন তো, লোকসভায় একজনও সংখ্যালঘু সম্প্রদায়ের একজনও মানুষ তারা দিতে পারলো না কেন? 42টা সিটে একটা সিটেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা দিতে পারলো না কেন? শুনুন, ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না। মুখ্যমন্ত্রী তিনি জানেন যে তিনি ডিক্টেটরশিপ চালালেও কেউ কিছু করতে পারবে না, কারণ তিনি পুলিশ মন্ত্রী। তার মুখে তাও মানায় অনেক কিছু, কারণ তিনি একটা লড়াই করে উঠে এসেছেন, তিনি তার জায়গায় বলতে পারেন। কিন্তু যে বিরোধী, যে ভাবছে ওই সিটটা আমার দল নেবে, ওই মুখ্যমন্ত্রীর সিটটা আমার দল নেবে, তারা আজকে যেভাবে রাজনীতিটা করছে, তাতে তো আমার মনে হচ্ছে যে তাদেরকে দেখে তাদেরকে উস্কানি দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী এগুলো করছেন। রাজনৈতিক ঘাত প্রতিঘাতে এগুলো ঠিকই আছে, এগুলো সাধারণ মানুষ না বুঝলেও যারা রাজনীতির একদম ওপরে বসে আছে তারা জানে ওগুলো রাজনৈতিক কথাবার্তা। 21শে জুলাই তো পুরো শেষ। 21শে জুলাইয়ের তো কোনো কনসেপ্ট নেই। 21শে জুলাই কি হয়? একটা শোকের আবহ, সেখানে শিল্পীরা গান করছে, নাচ করছে, সেখানে সিনেমা আর্টিস্টরা এসে সেখানে বড় বড় বক্তৃতা দিচ্ছে। হোয়াট ইজ 21শে জুলাই? তাহলে 21শে জুলাই করার দরকার কি? মানুষকে গিমিক করে আর কতদিন চলবে? কিন্তু ওনার চলবে কেন বলুন তো? উনি জানেন যে আমার কেউ কিছু করতে পারবে না। আজকে জামিন বীরভূমের জেলা নেতৃত্ব রয়েছে তৃণমূলে, তারা বলছেন অভিভাবককে ফিরে পাবেন, সেই জন্য উল্লাসিত একদম হয়ে গেছে। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি আইনের দিকটা বলতে পারি যে সে আমাদের ভারতবর্ষে যে কোনো কেসেই, যত বড়ই কেস হোক না কেন, একটা সময়ের পর তাকে জামিন দেওয়া হয়। তার কারণ হচ্ছে সেই কেসটা কন্টিনিউয়েশন অনেক দিন চলে, ট্রায়াল অনেক দিন চলে, তাহলে একটা সময় গিয়ে তো তার জামিনটা মঞ্জুর করতেই হবে, যখন তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন আর প্রয়োজন নেই। আর দেশের সর্বোচ্চ আদালত জামিন দিয়েছে, এই ক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই। তারা মনে করেছে জামিন দেওয়া উচিত, তারা জামিন দিয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে স্পষ্ট করে একটা কথা কিন্তু বারবারই বলা হয়েছে, গরু পাচার মামলায়, অন্যান্য মামলাগুলো তার ওপর রয়েছে। সুতরাং এক্ষুনি তিনি বেরোতে পারবেন কিনা সেটা কেউ বলতে পারছে না। আর তিনি তো বীরভূমের একজন একাধিপত্র অধিপতি। দেখুন, পরিষ্কার কথা এইটা আমি বলে দিচ্ছি, তৃণমূলকে যে দমনটা বিজেপি, আমি অরাজনৈতিক কথাই বলছি আপনাকে, তৃণমূলকে যে দমনটা বিজেপি 2019 সালের লোকসভা ভোটে করেছিল 18টা সিট নিয়ে, 21 সালে কিছুটা আমরা 77টা সিটে দেখতে পেয়েছিলাম। এখন আর বিজেপির সেই রাশটা নেই। আমি বলছি না যে কোর্টের ব্যাপারে কিছু, কিন্তু ব্যাপার হচ্ছে যে দুর্নীতির গল্পগুলো বিজেপি এতদিন সাজাতো, এমনই একটা দেশে আমরা বাস করি। আজ পর্যন্ত যদি আপনি দেখেন, আমি আপনাকে তথ্য দিয়ে দেখাবো, যেহেতু আমি একজন আইনজীবী, আমার কাছে তথ্য রয়েছে। স্বাধীন ভারতবর্ষে সিবিআই, আজ পর্যন্ত সিবিআই হয়েছে প্রায় 1 লক্ষ মামলা, 1 লক্ষের বেশি, প্রায় 2 লক্ষ, ধরুন 1 লক্ষের অনেকটা, প্রায় 2 লক্ষ মামলা সিবিআই হয়েছে সারা ভারতবর্ষের সমস্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে। আমি বলছি সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে স্বাধীন ভারতবর্ষে। তার মধ্যে পিকে পৌঁছেছে মাত্র কয়েক হাজার, শেষ করতে পেরেছে সিবিআই আউট অফ 1 লাখ, ধরে নিন 10,000। তাদের সাকসেস রেটটা হচ্ছে 10% বা তার নিচে।
এখন অনুব্রত মণ্ডল সিবিআইয়ের আসামি। সিবিআই যদি দিনের পর দিন একটা কোনো কেসে নতুন ডেভেলপমেন্ট দেখাতে না পারে, আমাদের এখানেও সেটা হয়, একটা কনসপিকুয়াস টাইমের পর, একটা লেন্দি টাইমের পর, 2 বছর 3 বছর যদি আপনি চার্জশিট হয়ে যায়, ইনভেস্টিগেশন ইজ ওভার, নতুন করে আপনি কোনো কিছু আনতে পারছেন না, যে এই লোকটাকে কেউ এমন কোনো এভিডেন্স আপনি দেখালেন যাতে এই লোকটি জড়িত, এমন কোনো তথ্য তুলে আনলেন যাতে এই লোকটি জড়িত, বা এমন কোনো একটা কিছু আপনি এমন কোনো একটা কিছু আপনি কারোর বক্তব্য আপনি কোর্টের সামনে পেশ করলেন যে বলছে যে এই লোকটার জন্যই আমি করেছিলাম। নো, আপনি যদি তার কেস স্টাডি করেন, আমি দেখছিলাম আজকে লাস্ট 1 বছর বা 1.5 বছর সিবিআই কিন্তু তার কেসে চার্জশিট দিয়ে দেওয়ার পর আজকে প্রায় 9 মাস থেকে 1 বছর নতুন কোনো এভিডেন্স দিতে পারেনি। যদিও হাইকোর্ট বা স্পেশাল কোর্টগুলো তাকে জামিন দেয়নি, সুপ্রিম কোর্ট দেখেছে যে সেখানে কিছু নেই বলতে নতুন কোনো ইমপ্রুভমেন্ট নেই, চার্জশিট হয়ে গেছে, এতদিন ধরে একজন কাস্টডিতে রয়েছেন, সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে। এবার যদি কেউ মনে করে, এটা তো হবেই, রাজনৈতিক যারা নেতা, এটা তো চিরকালই যুগে যুগে, সে তো সুশান্ত ঘোষ যখন বেরিয়েছিল তাকে গলায় মালা পরিয়ে আনা হয়েছিল, ওই লোকটার নাম কি ছিল বলুন না, সিপিএমের দৌর্দণ্ড প্রতাপ নেতা, যার ওই ডেন্টাল কলেস্ট্রলের ছিল লক্ষণ শেঠ, তাই সেও যখন বেরিয়েছিল তাকে সিপিএম গলায় মালা পরিয়ে এনেছিল। এটা তো আমাদের রাজ্যের একটা কালচার, এই কালচারটা তো সিপিএমের শেখানো কালচার। তো এইখানে আমি তো আমি একটা পরিষ্কার কথা বলছি, তৃণমূলের কোনো দোষ নেই, তৃণমূলের কালচারটা শিখিয়ে দিয়ে গেছে সিপিএম। কিন্তু সিপিএম এখন ভালো হওয়ার চেষ্টা করছে, ভালো ভালো ক্যান্ডিডেট আনছে, কিন্তু সিপিএম লাস্টের দিকে মানুষের সাথে এতটাই ব্লান্ডার করেছিল যে তাদের আর ভাড়ার ভরছে না, তারা সেই শূন্যই থেকে যাচ্ছে, তাদেরকে আর কেউ বিশ্বাস করতে পারছে না। বিজেপিকে মানুষ মাঝে বিশ্বাস করেছিল, কিন্তু বিজেপির বিশ্বাসযোগ্যতাটা বিজেপির নেতারা একদম মাটির তলায় মিশিয়ে দিয়েছে। ইডি সিবিআই করে এত বেশি চাপ সৃষ্টি করছে যেন তাদের নেতারা একদম ওয়াশিং মেশিন, যাদের নামে কেস, এদিকে চলে আসলেই কেস বন্ধ, আর ওদিকে থাকলে ইডি সিবিআই দিয়ে পিক আপ। তাহলে এই জিনিস যদি হয়, এইটা তো মানুষ আর মানতে পারছে না, বিজেপির সিটও কমতে থাকছে। সুতরাং একমাত্র এখানে আর বাকি যারা রয়েছে আইএসএফ বা এগুলো হচ্ছে যে একটা কেন্দ্রীয় আঞ্চলিক দল, এগুলো কিছু করতে পারবে না সেরমভাবে। এখন আইএসএফকে যদি এই রাজ্যে ক্ষমতায় আসতে হয় 25-30 বছর সময় লাগবে। এখন সেই জন্য যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন, রাজনীতি করবেন, আপনি আমার কাছ থেকে একটা কথা শুনে যান, আমি রাজনীতির কেউ নই, রাজনীতি বুঝি না, তবু বলছি, যতদিন পর্যন্ত ওই মানুষটি বেঁচে থাকবেন, রাজনীতি করবেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, এবং তার ভাইপো সেকেন্ড ইন কমান্ড থাকবে। তাদের নামে আরও 2000 সিবিআইয়ের কেস হলো, তারা দুজন কোনোদিনও অ্যারেস্ট হবেন না, এটা আপনি প্রচার করে দিন। কারণ বিজেপির সঙ্গে তাদের এইরকমই সেটিং রয়েছে, এবং এই রাজ্যে বিজেপি কোনোদিনও ক্ষমতায় আসবে না, এবং যেভাবে চলছে 77 থেকে 27 আপনি 2026-এর ভোটে দেখে নেবেন।